নমস্কার, শ্রমিক কথা আপনার সকলকে স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে, সেই ন্যূনতম মজুরি ভার্সাস কেন্দ্র সরকারের যে ন্যূনতম মজুরি আছে সেটার সাথে আমি আপনাকে একটা তুলনা করে দেখাবো যে সেল ইস্কো স্টিল প্ল্যান্টে এত মজুরিটা কম কেন, আর সেল ইস্কো স্টিল প্ল্যান্ট এতটা কম মজুরি দিয়ে কিভাবে শোষণ নীতি চালিয়ে যাচ্ছে। দেখুন, রাজ্য সরকারের যে খাতে আসানসোল যে এরিয়া রয়েছে সেটা রয়েছে এ জোন এরিয়া, মানে মোটামুটি আপনি বলতে পারেন একটু স্ট্যান্ডার্ড বা আরবান এরিয়া বা শহরী অঞ্চল। কিন্তু যেখানে কেন্দ্র সরকারের যে লিস্টে রয়েছে, সেই কেন্দ্র সরকারের যে লিস্ট আছে সেইখানে আসানসোলকে এরিয়াকে বি জোনে ধরা হয়। কিন্তু ওখানে একটা জায়গা রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন ওখানে ইউএ লেখা থাকে। ইউ এর অর্থ হচ্ছে আরবান অ্যামালগামেশন। এবার দেখুন, এটাকে আমি আপনাকে পুরো ডিটেলস বোঝানোর জন্য খাতায় লিখে রেখেছি, সেটা আমি আপনাকে দেখাবো। বাট তার আগে আমি আপনাকে একটা জিনিস বলে রাখি। দেখুন, ইস্কো স্টিল প্ল্যান্ট যে রাজ্য সরকারের যে নিয়ম আছে সেই অনুযায়ী যে ন্যূনতম মজুরি হয় সেটা প্লাস ৩,৩০০ টাকা দিয়ে থাকে অ্যাজ আ ওয়েলফেয়ার অ্যালাউন্স। কিন্তু সেই জায়গাতেই সেল ইস্কো স্টিল প্ল্যান্ট যদি কেন্দ্র সরকারের নিয়ম নীতি নির্ধারণ করে, কেন্দ্র সরকারের যে মজুরি আছে সেই হারে যদি শ্রমিকদেরকে বেতন দিয়ে থাকে, তাহলে মজুরিটা অনেক গুণ বেড়ে যাবে। এইবার সেই যে বেড়ে যাওয়া মজুরিটা রয়েছে, যদি আমি আনস্কিল ভার্সেস আনস্কিল তুলনা করি, তাহলে দেখুন আপনারা বর্তমানে যদি সবকিছু কাটছাট করে মানে সবকিছু ডিডাকশন হওয়ার পর যদি ১২,০০০ টাকা নেট পান, তাহলে কেন্দ্র সরকার যদি নিয়ম নীতি নির্ধারণ করে চালু করা হয়, তাহলে সেখানেই আপনার যে ন্যূনতম মজুরি আছে সেটা ১৪,০০০ টাকা চলে যাবে। মোটামুটি আমরা এস্টিমেট করতে পারি কি ২,০০০ টাকার একটা পার্থক্য দেখা দেবে। কিন্তু যদি এই কেন্দ্র সরকারের নিয়ম নীতি যদি নির্ধারণ না করে যদি বেতন না দেওয়া হয়, অবস্থা সৃষ্টি হবে। দেখুন, কেননা ২০২৬ সাল থেকে যে 8th পে কমিশন আছে সেটা লাগু হয়ে যাবে জানুয়ারি মাস থেকে, আর সেটার জন্য মজুরি কিন্তু পার্লামেন্ট দিয়ে দিয়েছে। তাহলে চলুন আমি আপনাকে ওই জায়গাটা দেখিয়ে দিই। সেই জায়গাটার মধ্যে আমি কিভাবে লিখে রেখেছি, কিভাবে মেনশন করেছি আনস্কিলের জন্য কত হবে, সেমি স্কিলের জন্য কত হবে, স্কিলের জন্য কত হবে, হাই স্কিলের জন্য কত হবে, রাজ্য সরকারের মিনিমাম ওয়েজেস ভার্সেস কেন্দ্র সরকারের মিনিমাম ওয়েজেস। এইবার রাজ্য সরকার ভার্সেস কেন্দ্র সরকারের মধ্যে আসানসোল হচ্ছে রাজ্য সরকার এ জোন, আবার কেন্দ্র সরকার হচ্ছে বি জোন। তাহলে চলুন জায়গাটা দেখে নেওয়া যাক। দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে ওয়েজেস রয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য ন্যূনতম যে মজুরি সেটা হচ্ছে দেখুন এ জোন। এবার আনস্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে আনস্কিল্ড মানে দেখুন এটাকে ইউএসকে দ্বারা মানে চিহ্নিত করা হয়। এবারে দেখুন ইউএসকে, এবার এটা হচ্ছে অকৌশল ৩৯৩ টাকা পার ডে ২৬ দিন। আবার দেখুন সেমি স্কিলের ক্ষেত্রে অর্ধকৌশল ৪৩২ টাকা ২৬ দিন। আবার স্কিলদের ক্ষেত্রে ৪৭৫ টাকা ইন্টু ২৬ দিন। ন্যূনতম ২৬ দিনটাকে আমরা ধরে থাকি, কোনো মাসে আবার ২৭ দিনও হয়ে থাকে, তো সেই মাসে সেইটা ৩৯৩ ইন্টু ২৭ দিনও হয়ে যায়। এবার দেখুন এটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য কিন্তু প্রযোজ্য। এবার দেখুন আসানসোল রাজ্য সরকারের যে তালিকা রয়েছে সেখানে এই জন আছে, আবার আসানসোল কেন্দ্র সরকারের খাতে বি জন এরিয়াতে রয়েছে। এবার দেখুন তাহলে আনস্কিলে কত পাবেন, আনস্কিল পাবেন ১০,২১৮ টাকা, সেমি স্কিল পাবেন ১১,২৩৬ টাকা, স্কিল পাবেন ১২,৩৬০ টাকা, আবার হাই স্কিল পাবেন ১৩,৫৯৬ টাকা। এইবার দেখুন এখানে কেন্দ্র সরকারের যে মজুরি রয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজ সেটা বি জন, আসানসোলের যেহেতু বি জন তাহলে আনস্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে পেমেন্ট হবে ১৭,৫২৪ টাকা, সেমি স্কিল ক্ষেত্রে হবে ১৯,৭৬০ টাকা, স্কিলদের জন্য হবে ২৩,২১৮ টাকা, হাই স্কিল হবে ২৫,৫০৬ টাকা। দেখুন আসানসোল কিন্তু বি জোন এরিয়া, সেই জন্য আমি এটা বি জোনের মানটা লিখেছি, এটা আমি কিন্তু এ জোনের মান লিখিনি, এটা আসানসোলের বি জোনের মান লিখেছি। তাহলে দেখুন এখানে কোথায় দেখুন ১০,২১৮ টাকা, এখানে কোথায় দেখুন ১৭,৫২৪ টাকা। আপনি এই ফারাকটা বুঝতে পারছেন যে কত বড় একটা ফারাক রয়েছে, প্রায় ৭,০০০ টাকা। এই দেখো ১০,২১৮ টাকা আর এখানে ৭,৫২৪ টাকা, প্রায় ৭,০০০ টাকার একটা গ্যাপ এখানে দেখা দিচ্ছে। তাহলে এই জায়গাটা দেখুন আজকে ৬৭৪ টাকা পার ডে, আবার সেমি স্কিলে ৭৬০ টাকা, স্কিল দেখে ৪৯৩ টাকা, আবার হাই স্কিলে ৯৮১ টাকা পার ডে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নোটিফিকেশনে ১০,২১৮ টাকা প্লাস ৩,৩০০ টাকা এটা ইস্কো স্টিল প্ল্যান্ট দিয়ে থাকে। দেখুন তার মধ্যে পিএফ, বিএসআই, বোনাস, ইএল, এনএইচ এগুলো সবই রয়েছে। এটা আমি কিন্তু আইএসপির কথা বলছি, ইস্কো স্টিল প্ল্যান্ট। এবার সেই জায়গাতে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যে মিনিমাম ওয়েজ আছে সেটা যদি চালু করা হয়, তাহলে এইখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস চালু করা হয় তাহলে খুব ভালো হয়। আর যে ন্যূনতম যে মজুরিটা সবাই পেয়ে থাকে আনস্কিলদের, আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাইলি স্কিল, এখানে কোনো প্রমোশন বা গ্রোথ কিন্তু মোটেও কোনো ওয়ার্কারদেরকে দেওয়া হয় না। ডাইরেক্টলি একটা বলা হয় যদি আইটিআই সার্টিফিকেট থাকে বা আইটিআই পাস করে আছে, কেবল ফিটার, টার্নার এরকম নানা ধরনের কাজ থাকে, ওয়েল্ডার, তো তাদের ক্ষেত্রে তাদেরকে সেমি স্কিল দেওয়া হয়, তাদেরকে আবার কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে স্কিলও করা হয় বা আবার হাইলি স্কিলও করা হয়। কিন্তু অনেক জায়গায় এমন ম্যাল প্র্যাকটিস দেখা যায় যেখানে এমপ্লয়াররা অনেক রকমের সুযোগ সুবিধা ব্যবহার করে তাদেরকে পুরোপুরি আনস্কিল করা হয়, কোনো তাদেরকে গ্রোথ করতে দেয় না বা স্কিলের দিকে যেতে দেয় না, সেভাবে ব্লক করে দেয়। তার আর কথায় কথায় বলে সার্টিফিকেট দেখাও, সার্টিফিকেট দেখাও বা সার্টিফিকেট চেয়ে নাও।
এবার দেখুন আউটসোর্সিং ওয়ার্কারদের যেরকম কোনো অফিসিয়ালি রিক্রুট হয় না, তারা আনঅফিসিয়ালি ভাবে রিক্রুট হয়, মানে মনে কোনো সোর্সের থেকে একটা সোর্স ব্যবহার করে সেখানে উনি কাজে এসেছেন। এবার ওনার জন্য যে সেলের যে স্ল্যাব গুলো রয়েছে S1 থেকে S11 পর্যন্ত, সেখানে আপনার 4 বছর পর পর একটা করে প্রমোশন আপনি পেয়ে যাবেন, কিন্তু সেই জায়গাতেই আউটসোর্সিং ওয়ার্কারদের কোনো প্রমোশন নেই। আবার এক্সিকিউটিভ ক্ষেত্রে E0 থেকে E9 পর্যন্ত রয়েছে, সেরকম কোনো প্রমোশন নেই। দেখুন এক বছরের যদি আমি কথা বলি, এক বছর 365টা দিন হয়, 52টা উইক অফ ডেজ থাকে। 365 দিনে 52টা আপনার উইক অফ ডেজ থাকলে 304 দিন আপনার ডিউটি হবে। তার মধ্যে 5টা এনএস থাকে, 5টা এনএস এর মধ্যে একটা হয়তো আপনি ছুটি পাবেন, কিংবা 4টার ডাবল পে পাবেন। এবার দেখুন এটা যদি আমরা ভাগ করি, তো 20 দিন কাজ করলে একটা ইএল থাকে, 20 ডেজ 1 ইএল। দেখুন 20 দিন কাজ করলে একটা ইএল থাকে, তাহলে আপনার টোটাল হচ্ছে 15টা ইএল আপনার জমা পড়ছে। এবার এই 65 যেটা 10 পরে এটাকে বাদ দিন, এটা দেখার দরকার নেই। 15টা ইএল আপনার কিন্তু হচ্ছে বছরে। এবার 15টা ইএল এর মধ্যে এই জায়গাটা দেখুন, আজকের ওয়ার্কারদের ক্ষেত্রে যদি আমরা একদিনের ওয়েজ ধরি, তাহলে এটা একদিনের ওয়েজ হচ্ছে 729 টাকা। এখানে এমপ্লয়ারের প্রফিটটা ধরা আছে 10%, 10% থাকে এমপ্লয়ার প্রফিট, employer profit থাকে 10%। এবার 10% if but if the central government wages started, then now the net pay of দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ওয়েজেসটা স্টার্ট করা হয়, দেন এখন যেটা হচ্ছে, এখন যে নেট পেটা পাওয়া যাচ্ছে সেটা দেখুন এস্টিমেটেড আমি আপনাকে বলতে পারি। আনস্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে 12,000 টাকা সবকিছু ডিরেকশনের পর, সেমি স্কিলের ক্ষেত্রে 13,000 টাকা, স্কিলের ক্ষেত্রে 14,000 টাকা, আবার হাই স্কিলে 15,000 টাকা। আবার দেখুন অনুমান, এটা অনুমানমূলক, নির্দিষ্ট পেমেন্ট প্রত্যেক মাসে পেয়ে থাকে। এবার এটা অনুমানমূলক, এটা এক্স্যাক্টলি কিছু টাকা কম বেশিও হতে পারে। এবার দেখুন 729 টাকা থেকে যদি আমরা 399 টাকা মাইনাস করে দিই, যেটা স্টেট গভর্নমেন্টের মিনিমাম হয়ে যাচ্ছে, তাহলে 336 টাকা প্লাস 17,524 টাকা, যেটা এখানে ওই পাশে রয়েছে 17,860 টাকা। এইবার এই জায়গাতে আমরা দেখতে পাবো 17,081 টাকা, 1677 টাকা হচ্ছে। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাই রইবে, তো এইখানে গ্যাপটা বেশি হচ্ছে না, বাট এইখানে সিটিজ অফ সেল 19,641 টাকা এস্টিমেটেড। এবার দেখুন পিএফ যেটা 24% পিএফ আছে, 110টা প্রফেশন ট্যাক্স হয়, 4% ইএসআইসি যায়, 23% বোনাসে যায়। এবার এটা তো আমরা হালকা ফুলকা হিসাব করছি, কিন্তু এক্সাক্ট হিসাব তখনই হবে যখন আমরা দেখবো, দেখো 17,524 টাকা প্লাস 3,300 টাকা যদি ওয়েলফেয়ার অ্যালাউন্সটা যোগ হয়, তাহলে 20,124 টাকা, 800 টাকা 92 পয়সা পার ডে হচ্ছে। এবার 80 টাকা 26 দিন আর 27 দিন, তো 2080 টাকা একজন এমপ্লয়ার একটা ওয়ার্কারের পিছনে পাবে। এবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েজেস চালু হয়, তাহলে ন্যূনতম মজুরি আনস্কিল ওয়ার্কারদের হতে পারে সব ডিরেকশনের পর এস্টিমেটেড। দেখুন এস্টিমেটেড বলছি, এটা কেন এক্সাক্ট ফিগার হবে, সেটা এর থেকে বেশি হতে পারে, আবার এর থেকে একটু কমও হতে পারে। তাহলে এটা বেশি হবে, বেশি হলে গ্রেটার দেন অর লেস দেন। তো তাহলে দেখুন এখানে 14,000, সেমি স্কিলের ক্ষেত্রে 15,000, এটা আনস্কিল, এটা তারপর এটা অর্ধ কৌশল সেমি স্কিল, তারপর দেখুন কৌশলের ক্ষেত্রে 16,000 আর হাই স্কিলের 17,000। তাহলে এক ধাক্কায় যে পেমেন্টটা 2,000 টাকার মতো, এখানে 12,000 এখন বর্তমানে চলছে। দেখুন এক ধাক্কায় যে পেমেন্টটা বেড়ে যাচ্ছে, সেই পেমেন্টটা দেখুন 14,000, 12,000, 2,000 টাকার পার্থক্য দেখা যেতে পারে, আর বছরে 1,000-2,000 বৃদ্ধি পেতে পারে। যদি সেল স্কোপ স্টিল প্লান্ট যে আউটসোর্সিং যে ওয়ার্কার রয়েছে, তাদের জন্য যদি ন্যূনতম যে মজুরি সেটা স্টেট গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস নোটিফিকেশন ইউজ না করে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম নোটিফিকেশন যদি ইউজ করে থাকে, তাহলে যে কর্মচারীরা রয়েছে, আউটসোর্সিং ওয়ার্কার রয়েছে, তাদের জীবনশৈলীটা অনেক গুণ বৃদ্ধি পাবে। এইবার কথা হচ্ছে এটা স্টার্ট হয় না কেন? দেখুন পিএসইউ হচ্ছে এমন একটা এস্টাবলিশমেন্ট যেখানে গভর্নমেন্টে পুরোপুরি হস্তক্ষেপ যেটা করা যায় সেটা কিন্তু করতে পারে না। অনেক সময় এটা নিজেদের মন মর্জি করে কাজ চালিয়ে যায়। এইবার পিএসইউ হওয়ার ক্ষেত্রে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এক্ষেত্রে গভর্নমেন্টের যে রুল রেগুলেশনগুলো চালু হয় সেটা সবসময় পিএসইউদেরকে কিন্তু মানতে হয় না। পিএসইউ নিজের স্বার্থে নিজেদের নিয়ম রুল রেগুলেশন নিজেরা বানাতে পারে, এই একটা এখানে নিন্দাজনক জিনিস রয়েছে। এইবার কথা হচ্ছে ইউনিয়নের কি ভূমিকা রয়েছে। যদি ইউনিয়ন কিছু করতে পারে, তো অবশ্যই ইউনিয়ন কিছু করতে পারবে। আর ভবিষ্যতে বিএমএস ভারতীয় মজদুর সংঘ যে ইউনিয়ন রয়েছে, ওই ইউনিয়নের মারফত এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পরবর্তীকালে পিএল ফাইল হতে পারে, এটা একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। আর আমাদের একটা বিশ্বাস আছে বিএমএস যে ইউনিয়নটি রয়েছে, ইউনিয়ন কিন্তু এই কাজটি করে দেখাতে পারবে ভবিষ্যতে। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আছে, ওটাকে অনেক ক্লিক করুন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।